আচ্ছা, আজকে আমরা 2019-এর পেপারটা সলভ করবো। ঠিক আছে? কস্ট ট্যাক্সের 15, 16, 17, 18 চারটে হয়ে গেছিল। আজকে 19-এর পেপারটা সলভ করাবো। তো প্রথমে একের দাগের এর কোশ্চেনটা কি দিয়েছে? স্টোর লেজার। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। ফিফো মেথড করতে বলেছে। তো কি লিখবো প্রথমে? ইন দ্য বুকস অফ ডট 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 স্টোর লেজার অ্যাকাউন্ট। ব্র্যাকেটে লিখবো আন্ডার ফিফো মেথড। দাগ কেটে নেই, যেমন দাগ কাটি আমরা। ডেটের ঘর আর এইদিকে তোর রিমার্কসের ঘর। এখানে লিখবো ডেট, এখানে লিখবো রিসিটস, এখানে লিখবো ইস্যু, লিখবো ব্যালেন্স, এখানে লিখবো রিমার্কস। ঠিক আছে? তো GRN, SRN, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট। প্রথমে কি বলেছে? 2018 ফেব্রুয়ারি 1, 2018 ফেব্রুয়ারি 1 বলেছে 1000 ইউনিট। ঠিক আছে? 2000 ওপেনিং বলে দিয়েছে কত? ওপেনিং বলেছে 1000 ইউনিট 5,000 টাকা। বলেছে 1000 ইউনিট 5,000 টাকা। ঠিক আছে? ওপেনিং বলেছে 1000 ইউনিট 5,000 টাকা। তাহলে ব্যালেন্সে লিখবো 1000 ইউনিট 5,000 টাকা। টাকা মানে অ্যামাউন্ট বলে দিয়েছে। রেটটা হলো 5 টাকা। এখানে লিখবো কি? ওপেনিং ব্যালেন্স। দাগ কেটে দেবো। নেক্সট কি বলেছে? 9 তারিখ রিসিভ বলেছে 500 ইউনিট 2000 টাকা। 9 তারিখ 500 ইউনিট 2000 টাকা। তাহলে রেট কত করে? 4 টাকা। এবার তাহলে আমার গোডাউনে 5 টাকা দামের মাল, 5 টাকা দামের মাল কতগুলো হলো? 1000টা হলো। আর 4 টাকা দামের মাল কতগুলো হলো? 500টা হলো। তাহলে কত হলো? এটা 5000 আর এটা 2000। 9 তারিখ হয়ে গেল। নেক্সট 9 এর পর কত হচ্ছে? 14 তারিখ। 9 এর পর 14 তারিখ 1200 ইউনিট ইস্যু করেছে। 14 তারিখ 1200 ইউনিট ইস্যু করেছে। তাহলে যেহেতু ফিফো মেথড, ফিফো মানে ফার্স্টে যেটা এসেছে সেটাকে আগে আউট করবো। 1200 ইউনিট মানে 1000 ইউনিট নেব 5 টাকা দামের 5,000 টাকা, আর বাকি রইলো 200 ইউনিট নেব 4 টাকা দামের 800 টাকা। তাহলে আমার গোডাউনে 5 টাকা দামের মাল ছিল 1000 খানা, আমি 5 টাকা দামের মাল 1000 খানাই বের করে দিয়েছি। ঠিক আছে? তো গোডাউনে 4 টাকা দামের মাল 500টা ছিল, আমি 200টা বের করে দিই, রইল কত? 300 টাকা। 4 টাকা করে হলে হবে 1200। 14 পর কত বলেছে? 20 তারিখ 1000 ইউনিট 3000 টাকা পারচেস করছি। 1000 ইউনিট 3000 টাকা। তাহলে রেট কত করে? 3 টাকা। তাহলে গোডাউনে প্রথমে 300 ইউনিট মাল ছিল 4 টাকা দামে, তারপর আবার 1000 ইউনিট মাল কিনলাম 3 টাকা দামে। তাহলে কত? 300 ইন্টু 4 1200, 1000 ইন্টু 3 3000। 20 তারিখ হয়ে গেল। 20 পর কত বলেছে দেখ? 20 পর 25 তারিখ হবে। দেখ নিচে অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, শর্টেজ বলেছিল 25 তারিখ, শর্টেজ 50 ইউনিট বলেছে 25 তারিখ।
50 ইউনিট। যেহেতু মেথডটা ফিফো, তাহলে ফিফো মানে প্রথম ইউনিটটা নিতে হবে, মানে 4 টাকা দামের মাল নিই, 50 × 4 200। 4 টাকা দামের মাল 300টা ছিল, 50টা বেরিয়ে গেছে, রইল কত? 250 টাকা। 4 টাকা করে 1000। এখানে লিখবো শর্টেজ। লাস্ট পয়েন্ট, 28 তারিখ বলেছে 1100 ইউনিট ইস্যু। 28 তারিখ বলেছে 1100 ইউনিট ইস্যু, 1100 ইউনিট ইস্যু বলেছে। আচ্ছা, এখানটা লেখা হয়নি তো হাজারটা, 3 টাকা করে 3000। বলছে 1100 ইউনিট ইস্যু, তাহলে কি লিখবো? 250 ইউনিট 4 টাকা করে, তাহলে 1100 থেকে 250 বাদ দিলে কত হচ্ছে? 850 ইউনিট 3 টাকা করে। তাহলে 250 ইন্টু 4000, 850 ইন্টু 3 কত হচ্ছে? 2550। গোডাউনে 4 টাকা দামের মাল 250টা ছিল, 250টা বের করে দিয়েছি। 3 টাকা দামের মাল 1000টা ছিল, 850 বের করে, রইল কত? 150টা। 3 টাকা করে 450 ক্লোজিং স্টক। দেখ সবার ক্লোজিং স্টক কত বেশি? 450। 150 ইউনিট 3 টাকা করে 450 করে নিন। করেছিস? 450 পেয়েছি। তাহলে কি করলাম দেখ, আমরা প্রতিটা সবকটা পেজে দিয়ে অঙ্ক করেছি, মানে সবকটা পেজে এখন যা করেছি ফিফো লিফো ফিফো লিফো তিনটেই তো পেয়েছি এখন হয়তো। দেখ 19 সাল করছি এটা, 4 বছরে 15, 16, 17, 18, 19, 5 বছরে কি কি এসছে? ফিফো লিফো আর ওই বারবার এই তিনটে এসছে, ঠিক আছে? সিম্পল পরীক্ষায় আসবে, তিনটেই ভালো করে প্র্যাকটিস করে টেস্টের জন্য। হয়ে গেল। এর সাথে অরে থিওরি দিয়েছিল কি দেখ, দুটো অ্যাডভান্টেজ আর দুটো ডিসঅ্যাডভান্টেজ, দুটো সুবিধা দুটো অসুবিধা। ওয়েটেড অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড, প্রাইসিং, ম্যাটেরিয়াল ইস্যু। নেক্সট বিতে কি বলেছে? ব্রিফলি ডিসকাস এনি 4 ফিচার্স অফ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। এই কোশ্চেনটা খুব কমন। গুড ওয়েজ পেমেন্ট সিস্টেমে বলেছে কি? 4টে বৈশিষ্ট্য রে। 2 এর দাগের কোশ্চেন কি বলেছে? 2 এর দাগের কোশ্চেন কি বলেছে দেখ, 6 নম্বরে একটা ওই লেবারের অঙ্ক, যেটা পিস রেটের অঙ্ক দেবে এটা। From the following information calculate for each worker X and Y level of efficiency and total earnings. কি বলছে? দুজন ওয়ার্কার এক্স আর ওয়াই, দুজন ওয়ার্কার কি বের করতে? লেভেল অফ এফিসিয়েন্সি আর টোটাল আর্নিংস, দুটো বের করতে হবে। একটা এফিসিয়েন্সিও বের করতে হবে, আর্নিংসও বের করতে হবে, ঠিক আছে? কি বলে দেখ কোশ্চেনে, বলছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, মানে একটা ইউনিট করতে কত মিনিট লাগে? 6 মিনিট লাগে। একটা ইউনিট করতে ক মিনিট লাগে? 6 মিনিট লাগে। তা আমাকে জানতে হবে, কালকে বারবার পড়াচ্ছিলাম পিস রেট পর মনে কি বলেছিলাম? একটা রেট পার আওয়ার লাগবে আর একটা ইউনিট পার আওয়ার লাগবে। তো রেট পার আওয়ার দেখ নিচের লাইনে বলেছে, রেট পার আওয়ার বলেছে কত? 50 টাকা। কিন্তু ইউনিট পার আওয়ার বলে, মানে 1 ঘন্টায় কতগুলো ইউনিট করে সেটা বলে। ওরা বলেছে কি একটা তৈরি করতে 6 মিনিট লাগে। তার মানে আমার দরকার 1 ঘন্টায় কতগুলো ইউনিট। তাহলে আমি বলতে পারি 6 মিনিটে যদি একটা করি, তাহলে 1 ঘন্টায় কতগুলো করেছি? 10টা। 10টা। তাহলে সবার প্রথম ওয়ার্কিং শিখিয়েছিলাম তোদের কালকে, বা কত তাদের অঙ্কটা দেয়? 2 এর দাগে সবার প্রথম তোরা পিস রেট বের কর। পিস রেট শিখিয়েছিলাম কালকে, বারবার করে পড়িয়েছিলাম। পিস রেট ফর্মুলা কি শিখিয়েছিলাম বল? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। কোশ্চেন পড়ে দেখ, রেট পার আওয়ার কত বলেছে? রেট পার আওয়ার 50 টাকা। আর ইউনিট পার আওয়ার কত বলেছে? 10 বের করলাম, মনে পড়ে 10 করে বের করলাম না? 10 হবে নাকি? তার 1 মিনিট দেখে নিচ্ছি। 10 হবে তাই তো। 6 মিনিটে যদি একটা করি, তাহলে আমাকে জানতে হবে 60 মিনিটে কত হবে? 60 মিনিট বা 1 ঘন্টায় কতগুলো হবে? তাহলে 6 মিনিটে একটা করলে 60 মিনিটে কটা হবে? 10টা বসতো। এটা 10 হলো। তাহলে কত হলো? 50/10 মানে 5 টাকা। পিস রেট বেরিয়ে গেল আমাদের কত? 5 টাকা।
এবার তোকে ওরা কি বের করতে বলেছে জানিস? ওরা তোকে বের করতে বলেছে পার্সেন্ট অফ এফিসিয়েন্সি বের করতে বলেছে, প্রথম লাইনেই বলেছে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। আমি বলেছিলাম এই এফিসিয়েন্সি পার্সেন্টেজ দুই দিক থেকে করতে পারি, একটা কিসের দিক থেকে বলে, একটা প্রোডাকশনের দিক থেকে আর একটা টাইমের দিক থেকে। এখানে কিসের দিক থেকে করতে হবে? প্রোডাকশন, সমস্ত প্রোডাকশন রয়েছে। তো প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা কি? অ্যাকচুয়াল আউটপুট। লেখ ফর্মুলা লেখ। অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু এক্স। তাহলে এখানে দুজন ওয়ার্কার ছিল এক্স আর ওয়াই। এক্স এর দুজনেরই অ্যাকচুয়াল আউটপুট কত করে ছিল? এক্স এর ছিল 432, ওয়াই ছিল 600। এক্স এর ছিল 432 আর ওয়াই ছিল কত? 600। ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হবে দেখ। 1 ঘন্টায় কত ইউনিট করিস বললাম? 10 ইউনিট। কত ঘন্টা কাজ হয়? 48 ঘন্টা। তাহলে কত হবে? 480। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হবে? 48 ইন্টু 10 মানে 480। এখানেও 480 ইন্টু 100। ঠিক আছে, 432/480 কত হচ্ছে? 90%। তারপর 125। 125%। তাহলে এটাকে কি বলা হয়? বিলো স্ট্যান্ডার্ড। আর এটাকে বলা হয় অ্যাবাভ স্ট্যান্ডার্ড। এবার কি করতাম? ওয়েজেস বের করবো। লাইক ওয়েজেস আন্ডার ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম। আমরা কি শিখেছি? অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। এক্স আর ওয়াই, এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? 432। ওয়াই এর কত ছিল? 600। তাহলে এক্স এর পিস রেট কত ছিল? দেখ সবারই পিস রেট সবারই ছিল 5। এক্স এর হবে 5 ইন্টু কত পার্সেন্ট? 80%। বুঝতে পারলি তো? কোশ্চেনে বলেছিল বিলো স্ট্যান্ডার্ড হলে 80% দেবে, আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120%। তাহলে এখানে লিখো 5 ইন্টু 120% কর। প্রথমটা কত হচ্ছে? আর তারপরটা 3600। অঙ্কটা শেষ হয়ে গেল। হয়ে গেল অঙ্কটা, পিসের হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা অরে কি দিয়েছিল দেখ, হোয়াট ইজ আইডিয়াল টাইম, মানে অলস সময় কাকে বলে? 1 নাম্বার দিয়েছিল, বলছে গিভ ওয়ান এক্সাম্পল অফ নর্মাল আইডিয়াল টাইম। বলছে একটা এক্সাম্পল লিখো নর্মাল আইডিয়াল টাইম। ঠিক আছে, মানে স্বাভাবিক অলস সময়ের একটা উদাহরণ দিতে বলছে। বিতে বলেছে রাইট এনি 4 অবজেক্টিভস অফ টাইম টাইম বুকিং সিস্টেম। টাইম বুকিং সিস্টেম 4টে উদ্দেশ্য লিখতে বলছে। হয়ে গেল। এবার 3-এর দাগে লেবারের দিয়েছে, আগেরটা ছিল লেবার মানে পিস রেটের অঙ্ক ছিল, এবার হচ্ছে টাইম রেট, মানে হচ্ছে তোর হেলসের ওয়ানের অঙ্ক দিয়েছে। হ্যাঁ বল। ভালো করে দেখবি অঙ্ক। আমি বারবার একটা কথা বলছি, হেলসের ওয়ানে দুটো অঙ্ক তো পরীক্ষায় দেবে, একটা অঙ্ক সোজা থাকবে, সোজাটাকে টার্গেট করবে, সোজাটাকে টার্গেট করবে। যেমন এখানে যে বলে সোজা কোণ, এখানে সোজা কোনটা? এখানে সোজা কিন্তু 3-এর অর, এখানে সোজা কিন্তু 3-এর অরেকটা সোজা। ঠিক আছে, অরেকটা সোজা। ঠিক আছে, তো সে করবো, অনেকটা করবো, তোর দেখবি তোরা পরে বুঝতে পারছিস, না পরে দেখছি। আগে যেটা এই যে 3-এর অঙ্কটা করি, নর্মাল অঙ্কটা করি, এটা অর না। মানে লেবারে তো দুটো অঙ্ক দেয়, প্রথম পার্ট একটার সঙ্গে একটা অঙ্ক অর দেয়, প্রথম অঙ্কটা করছে কি বলেছে?
আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ এ ওয়ার্কার 10, মানে রেট পার আওয়ার কত বলেছে অঙ্কে 10, রেট পার আওয়ার কত বলেছে 10, ঠিক আছে। তারপর বলছে ওয়ার্কার হ্যাজ টেকেন 50 আওয়ার্স টু কমপ্লিট জব, ঠিক আছে। ওয়ার্কার বলছে 50 ঘন্টা কাজটা নামিয়ে দেবে। ইফেক্টিভ রেট, হ্যাঁ বল, টাইম টেকেন, এফেক্টিভ রেট কত বলেছে 15 টাকা। বলছে আন্ডার হেলথ প্রিমিয়াম মেথড, ঠিক আছে। তো এত অব্দি বোঝা গেল। এবার টোক যেইগুলো বলেছি ইনফরমেশন গুলো টুকতে হবে। তিনের থেকে নব্বই তো প্রথমে লিখি টাইম অ্যালাউড, বলেছে অঙ্কে টাইম অ্যালাউড না বললে এখানে টিএল টাইম অ্যালাউড বলেনি তো, টিএ লিখলে তো বললে সে ভ্যালুটা লিখতে হবে, বলেনি তাই টিএ লিখলাম। টিএ এবার তুই বললি না আমি টাইম অ্যালাউডকে এক্স ধরবো, তাহলে লিখবি টি এর জায়গায় এক্স লিখবি, যেমন বলবি। টাইম থেকে কাজটা করার জন্য কত ঘন্টা সময় নিয়েছি বল, 50 ঘন্টা। তাহলে দেখ কি হবে, তো টাইম সেভ কত হলো, টিএ মাইনাস 50, কি রে টাইম সেভ কত হলো, টিএ মাইনাস 50। তারপরে রেট পার আওয়ার কত বলে, রেট পার আওয়ার 10 টাকা। তারপর এফেক্টিভ রেট কত বলেছিল, 15 টাকা। রুপিস 15 পার আওয়ার, ঠিক আছে। এত অব্দি হয়ে গেল। আর বোনাসটা বলেছিল এই এফেক্টিভ রেট বলেছিল কার নিয়ম অনুযায়ী, হেলথের নিয়ম অনুযায়ী বলেছিল, ঠিক আছে। তো এই তো ছিল কোশ্চেন, কোশ্চেন যেটাই তোকে দিয়ে দিয়েছিল, তোকে কি বের করতে বলেছিল পর প্রথমটা বলেছিল যে তুমি বোনাস বের করে দাও হেলথের প্রিমিয়াম মেথডে। দেখ কত ইজি, তুই হেলথের নিয়মে বোনাস বের করার নিয়ম কি ছিল, এখানে আমি অ্যান্সার আসছি, আমি করে দেখছি হেলথের নিয়মে বোনাস বের করা ফর্মুলা লিখছি, দেখি কি বেরোয়, দেখি না কি বেরোয়। তাহলে কি লিখবো এখানে, বোনাস আন্ডার হেলথ প্ল্যান, ফর্মুলা কি ছিল 50/100 ইন্টু টিএস ইন্টু আর, 50/100 মানে 1/2 টিএস, টিএস কত বলেছিল অঙ্কে, টিএ মাইনাস 50, আর আর কত 10, 10, এই তো এই দাঁড়ালো, 2 কে 10 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে কি বলতো এখানে 5TA মাইনাস 250, কি বল না। কোনো ডাউট থাকলে আমি জিজ্ঞাসা করবি, আমি বোঝাতে পারবো। এটা তো একটু অন্য ধরনের অঙ্ক, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কারণ ওরা তোকে আমি কি বলেছিলাম, ওরা তোকে কি বলে দিয়েছে, ওরা এত নর্মাল অঙ্ক কাকে বলে, নর্মাল অঙ্ক হলে ও তোকে বলে দিত টিএ এত, কি টিটি এত, তাহলে টিএ আর টিটি বলে দিলে টাইম সেভ বের করে দিত। এটা তো নর্মাল অঙ্ক, যে নর্মাল অঙ্ক রেট বারবার বলে দিত, বলতো তুমি এফেক্টিভ রেট বের করে হেলথ শেয়ার বার, ঠিক আছে করে দিতি। কিন্তু আজকে তোকে অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, বলছি যে আমি তোমাকে এফেক্টিভ রেট তোমাকে বের করতে বলতাম আগে, আজকে আমি তোমাকে এফেক্টিভ রেট দিয়ে দিলাম, তোমাকে আমি রেট পার আওয়ার বলে দিলাম, তোমাকে আমি টিটি বলে দিলাম, টিএস টিটি বলে দিই, তুমি বাকিটা করে দাও। বুঝতে পারলে তো কি বললাম। তো আমি কি জানি বোনাস বের করার ফর্মুলা কি জানি বল, হেলথ সাথে 50/100 টিএস ইন্টু আর, তাহলে 50/100 মানে কি 1/2, টিএস তো জানা নেই, টিএস টা কি লিখেছি বল, টিএ মাইনাস 50, কোনো ডাউট নেই এখানে। আর রেটটাকে কি লিখেছি বল, রেটটাকে, রেট তো 10, তো কাটাকাটি করে কি হলো 5TA মাইনাস 250, এটা কি হলো আমাদের বোনাস, ঠিক আছে তো, বোনাস। এইবার দেখ, এবার দেখ আমরা কি শিখেছি, ওএইচএস বের করার ফর্মুলা কি শিখেছি বল, টাইম ওয়েজেস প্লাস বোনাস একই না, টাইম ওয়েজেস প্লাস বোনাস। এইবার দেখ এখানে একটা লাইন না তোর কাজ হয়ে যাবে, যেই হিন্টসটা তোর কাজে লাগবে এফেক্টিভ রেট, এটা দিয়ে অঙ্কটা স্টার্ট করতে হবে, কিছু কাটাকাটি করছি না, মানে আমি তুই তোর মাথায় যেইটুকু কাটবে তোর মাথা অনুযায়ী চলছি, তাই তো।
আমি তো প্রথমেই ডাইরেক্ট বলে দিতাম কিভাবে অঙ্কটা হবে, তোর মাথায় কি চলবে, কি বললাম বুঝতে পারলি, আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করছি। এফেক্টিভ রেট বের করার একটা ফর্মুলা ছিল, মনে পড়ে? মানে তোরা যদি অঙ্ক না করিস আমি বলবো কোথা থেকে স্টার্ট করবি, মানে আমি তোকে দেখালাম কিভাবে হচ্ছে অঙ্কটা। তোর মাথায় যেটা পরীক্ষা হলে যে অঙ্ক স্টার্ট করিস, তোর মাথায় কোনটা স্টিক করবে, ঠিক আছে? এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি? ওয়েজেস বাই, বল ওয়েজেস বাই টিটি, ওয়েজেস বাই টিটি। এফেক্টিভ রেট কত বলে? 15 টাকা বলেছে। টিটি কত বলেছিল কোশ্চেনে? হ্যাঁ, টিটি 50। তাহলে ওয়েজেস বেরিয়ে গেল না এখানে, কত হলো? 750। তুই প্রথমেই এটা করে নি তাহলে কোনো সমস্যা হলো? তুই যদি সবার প্রথম যদি এটাই যদি সবার প্রথম করে দিই তাহলে তো অঙ্কটা কোনো সমস্যাই ছিল না। ধর এফেক্টিভ রেট দিয়েছে, তাহলে এফেক্টিভ রেট দিয়েছে, টিটি দিয়েছে, তাহলে এখানে ওয়েজেস বেরিয়ে গেল। ওয়েজেস তো 750, ওয়েজেস 750 মানে দেখ, ওয়েজেস 750, টাইম ওয়েজেস কি? টিটি, টাইম ওয়েজ কত বল? টিটি ইন্টু আর। এই টিটি কত ছিল বল আমাকে? টিটি এখানে টিটি ইন্টু আর বোনাস। আমি আর বোনাসের ফর্মুলা লিখবো কেন? আমি বোনাস লিখলাম, শুধু বোনাস লিখলাম। কেন? দেখ, এটা 750 আর টিটি কত ছিল অঙ্ক বল? টিটি 50 আর এটা কত করে ছিল? 10 টাকা করে। তাহলে বোনাস 250 হলো। তার মানে এটা তো তোকে বোঝানোর জন্য করলাম, এটা তুই না করলেও অঙ্ক হয়ে যাচ্ছে, এটা না করলেও বোনাস বেরিয়ে যাচ্ছে। তো প্রথম কোশ্চেন কি বের করতে হবে? বোনাস। তাহলে আমি যদি এটা নাও করি তাহলে তো বোনাস বেরোবে, হ্যাঁ কি না? বেরোবে কি বেরোবে না? এটা না করলেও বেরোবে। তাহলে তুই আজ তুই যেমন, আমি কি দিলাম? কোশ্চেন দিলাম, তোর মাথায় কি আছে শিখবো, তো এরকম তো মাথায় আসতে পারে, আমি সেটা দেখালাম, ঠিক আছে? আচ্ছা দেখ, এবার দেখ এখানটা কি হবে লাস্ট লাইনে। বোনাস কত? 250 বলতে পারি? দেখ তো, বল কে বলতে পারলি বোনাস 250 বললাম আমি? এটা 750 আর এখানে 50 ইন্টু 10 করলে কত হয়? 500। তাহলে 500টাকে বাদিক পাঠালে কি 250 হবে না? হয়ে গেল বোনাস 250। তাহলে সবার প্রথম তোরা কি করবি? সবার প্রথম তোরা যে করবি, কি করবি দেখ, আমি বলে দিচ্ছি। আমি তো এখানে মুছে দিতেই পারবো, দরকার নেই, তোরা বুঝতে পারলি তো? তাহলে সবার প্রথম কিভাবে স্টার্ট করতে, কোনটা করতে হবে সবার প্রথম? তাহলে এখান দিয়ে ওয়েজেস কত পেয়েছিল বল? 750। ওয়েজেস বলো 750। এবার ওয়েজেস বের করার ফর্মুলাটা কি? ওয়েজেস বের করার ফর্মুলা টাইম ওয়েজেস প্লাস বোনাস। ওয়েজেস 750 বেরোলো, টাইম ওয়েজেস কি? টিটি ইন্টু আর। টিটি ইন্টু আর মানে কত বল? 50 ইন্টু 10 মানে 500। আর বোনাস কত হবে? 750 থেকে 500 বাদ দিলে 250। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হবে, গান্ধী প্রথম। তাহলে কি করবি? প্রথমে এইটুকু আগে নাও। এইটুকু একটু তারপরে বলছি ওখানে এইটুকু বোনাস আছে। এই অঙ্কটা ভালো অঙ্ক, টেস্টের জন্য আমি দেখে রাখতে পারিস। এমনিতে একটা সোজা অঙ্ক দেবে, এটা হচ্ছে কঠিন অঙ্ক। দেখে রাখতে এই অঙ্কটা, কেন এই অঙ্কটা আগেও একবার করেছি একদম এরকম ধরনের অঙ্ক। এটা 19 সালে এসতে পারছো, আগের বছর 23 সালে এই অঙ্ক, 23 সালে এসছে অঙ্ক, মানে তোরা 25 পরীক্ষা দিবি, 23 এসছে এরকম ধরনের অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা ভালো করে দেখে রাখতে পারিস। বুঝলে? বুঝতে পেরেছিস অঙ্কটা? এই অঙ্কগুলো, যে অঙ্কগুলো মনে হচ্ছে একটু কঠিন কঠিন লাগছে, তাহলে সেই অঙ্কগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করো। বুঝতে পারলি না কি বললাম? একবার করে প্র্যাকটিস করে দেখবি কতটা পারছিস। প্র্যাকটিস করলে তুমি বুঝবি এরকম ধরনের অঙ্ক, এরকম ধরনের অঙ্ক খুব একটা ঘোরাবে না। এই কোশ্চেন গুলো না, এই কোশ্চেন গুলো যদি দেয় না, আমার বলতে পারছিস তো কি বললাম? এই যে হেলথের ওয়ানে বললাম দুটো, একটা সোজা অঙ্কের সঙ্গে একটা কঠিন অঙ্ক দেবে। কঠিন অঙ্ক না কমন পড়বে, কঠিন অঙ্ক কমন পড়বে। তুই যে ইয়ারের মধ্যে যেগুলো করে 15 থেকে 24 ওর মধ্যেই কোনো একটা কঠিন অঙ্ক তুলে দেবে, খুব একটা টাফ করবে না। বোনাস হয়ে গেল তো। এরপরে কি বের করতে বলেছিল? পর আর কি বের করতে বলেছিল কিছু? বলেছিল কি দেখ, বলে স্ট্যান্ডার্ড টাইম, টাইম এলো। তুই নিজেই বল, তুই নিজেই বল, ভাব, আমি টাইম নিয়ে নিয়ে বলছি, বল তুই কি টাইম এরর বের করতে পারবি কি পারবি না এই অঙ্কে? তুই অঙ্কে টাইম এরর বের করতে পারবি কি পারবি না? যদি না পারিস আমাকে বল না, বল স্যার পারবো না, টাইম এরর কি করে বেরোবে? তুই বলতে পারিস, বলতে পারিস, তুই দেখ না, আমি তোকে বলছি, দেখ, দেখ কি করে বেরোবে, দেখ। বল, কেউ চেষ্টা কর, আমি তোকে বলছি। হ্যাঁ বল। বোনাসের ফর্মুলা। হ্যাঁ, ও বললো বোনাসের ফর্মুলা, বোনাসের ফর্মুলা থেকে কি বেরোবে? টিএস বেরিয়ে যাবে। টিএস যদি বেরিয়ে যায়, একটা কিন্তু জানিস, তাহলে কি বেরিয়ে যাবে না? দেখ কি করে করবো, বোনাসের বের করার ফর্মুলা কি ছিল এখানে? লেখ লেখ লেখ, এই অভিষেক লেখ।
বোনাস বের করবো কি ছিল বল, 1/2 ইন্টু টিএস ইন্টু আর, হ্যাঁ কি না? বোনাস কত বেরিয়ে গেছে? 250 বেরিয়ে গেছে ইন্টু 1/2 ইন্টু টিএস তো জানি না। রেট কত করে? 10 টাকা করে। লেখে 2 আর 10 কাটলে কত? মানে 5 টিএস হচ্ছে কি না? 250। তাহলে টিএস কত হলো? 50। টিএস কত হলো বল? 50। টিএস কত হলো? 50। টিএস কত হলো? 50। তাহলে আমাকে কি বের করতে হবে? টিএ বের করতে হবে, টিএ। টিএ কি করে বের করতে হবে? টিটির সাথে টিএ যোগ, টিটির সাথে যদি তুই টিএ যোগ করিস তাহলে টিএ বেরোয়, হ্যাঁ কি না? তাহলে 50 সাথে 50 যোগ করলে 100 হচ্ছে, বেশ হয়ে গেল, এটা হয়ে গেল অ্যান্সার। কে বুঝতে পারছিস তো? বুঝেছি এটা? ডাউট আছে এখানে? বলছি মানে হেডিং দিতে হবে কি টাইম এর বার? হ্যাঁ, মানে এখানে এখানে যেমন হেডিং দিয়ে দিলাম আমি এখানে, ওই ভালো সিস্টেম। এই যে না হেলথ স্কিম, এটা তো এটা লিখিনি এখানে। 1 নম্বর কি বের করতে বলে তোকে বল? ক্যালকুলেশন অফ বোনাস। ঠিক আছে তো? তুই লিখে দিবি ক্যালকুলেশন অফ বোনাস। এটা তো হয়ে গেছে। না না, লিখলি তুই ক্যালকুলেশন অফ বোনাস বের করছিস, সেটা হেডিং দিলি ক্যালকুলেশন, লিখে হয়ে গেল বোনাস। কত অবধি হয়ে গেল? এত অবধি হয়ে গেল। ঠিক আছে বোনাস। তারপর লিখবি কি এখানটায় 2 নম্বর, এটা 2 নম্বর। 2 নম্বরটা হেডিং দিবি, কি লিখবি বলতো? ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে? বোঝা গেল তো? আর 3 তো সোজা, 3 তো একদম সোজা দিয়ে বল। 3 তো কিছু না। 1 2 করতে না পারলে 3 করতে পারবি না। হ্যাঁ, ডাইরেক্ট 3 হবে না। 1 2 না করতে পারলে 3 হবে না। 1 ও বাদ দে, তুই যদি 2 করতে পারিস তাহলে 3 করতে পারবি। মানে মোট কথা, তুই যদি 3 এর অঙ্কটা কি বলেছে? বলছে রো 1 এর মেথডে অঙ্কটা করে দাও। তাহলে তোর রো 1 করতে গেলে কি লাগবে? তোর টিএ আর টিটি লাগবে। তুই কি জানিস বল? তুই জানিস স্যার, আমি তো টিটি জানি। তুই কি টিএ কোশ্চেন বলেছে? না। এটা মাথায় রাখতে হবে। ওয়েজেস ফর্মুলা কি ছিল? টাইম ওয়েজেস প্লাস বোনাস লেগ। টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল বল? টিটি 50 ইন্টু 10। এটা 50 বাই 100 ইন্টু 50 ইন্টু 10। 10 10 শূন্য। তাহলে 500 প্লাস 250 যোগ করলে কত? 450। টিএস মানে কি? টিএস সব করে দিস। 450 হয়ে যেতে। বুঝেছিস তো অঙ্কটা? অঙ্কটা বুঝতে, এই অঙ্কটা আগে করা ছিল, দেখ আগে করা ছিল, হয়তো মনে পড়ছে কি না মনে পড়ছে না জানি না। আগে করা ছিল, বাট এখন করিয়ে দিলাম অঙ্কটা, আরো একবার করে দিলাম, আরো একবার করে দিলাম। বুঝতে পারলি তো অঙ্কটা? বাড়িতে দেখবি, দেখলে বা হাতে করলে তুই বুঝতে পারবি। যখন হাতে করলে তুই বুঝতে পারবি। আর তুই একটা অঙ্ক যতটা ঠিক করবি তত ফুল মার্কস দেবে। আর যত আস্তে আস্তে ভুল করে থাকবি, নাম্বার তত আস্তে আস্তে কমাতে থাকবে। পরে কি দিয়েছে দেখ, পরেই বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট গ্রস আর্নিংস অফ এ ওয়ার্কার আন্ডার স্টেট পিস রেট। অলরেডি পিস রেট শেখালাম, এই পেজে ছিল স্টেট পিস রেট। স্টেট পিস রেট মানে কিছু নর্মাল পিস রেট। নর্মাল পিস রেট আমরা কি, কতগুলো ইউনিট তৈরি করেছিস কিন্তু একটা পিসের দাম কত। দেখ এখানে বলেছে কতগুলো পিস তৈরি করেছিস। এই দেখ 150টা পিস তৈরি করে, দেখিস তো কতগুলো পিস তৈরি করে? 150টা, 150 এবং এক একটা পিসের দাম কত করে? দেখ 3 টাকা বলে, তো হয়ে গেল 450। হয়ে গেল 450। বুঝতে পারলি তো কি হলো? এটা তো সোজা, আমি বললাম এটা সোজা। অরের অঙ্কটা তুই জেনে রাখলি, কিন্তু অরের সঙ্গে যে মানে মানে নর্মাল যে অঙ্কটা ছিল হেলসের ওয়ানে, সেটার সঙ্গে অরে যেটা দিয়েছিল, অরেরটা প্রথম পয়েন্টটা দেখলি কত সোজা দিয়েছে? স্ট্রেট পিস। স্ট্রেট পিস রেট। আমরা আগে আগে এটাকে কি করলাম? ডিফারেন্সিয়াল পিস রেট। দেখ স্ট্রেট পিস রেট আর ডিফারেন্সিয়াল পিস রেট বা মেরিট পিস রেট সবার ফর্মুলা এক। শুধু ওখানে একটা পার্সেন্টের গল্প থাকে, এখানে পার্সেন্টেজ হবে না। এই হচ্ছে তফাৎ, বেসিক ডিফারেন্স। और কি লিখবো? লেখ ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট। লিখলাম ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। কি লিখলাম বল? ওয়েজেস আন্ডার, এই কি লিখলাম বল? ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। ফর্মুলা বল।
চেষ্টা করবি লিঙ্ক দেওয়ার। মানে যদি তোর টার্গেট থাকে না অঙ্কে ফুল মার্কস তুলবো, তাহলে পেপারটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবি। যদি মনে হয় পরীক্ষায় ফুল মার্কস তোলা, তাহলে পেপারটাকে ভালো করে সাজানোর চেষ্টা করি। দেখ, এই টেস্ট পরীক্ষা তো সামনে চলে আসছে, তো যেটা আমি বললাম যে কস্ট ট্যাক্সের যে অঙ্কগুলো হলো, ইয়ারে দেখ, এখন তো তুই বেশি অঙ্ক পরীক্ষার আগে ছুটিও নেই, আছে একদিন করে থেকে একদিনও করে থেকে আপনি পরপর পরীক্ষা, তাই তো? তাহলে কি করবি এখন? এই যে ধর, এই যে 15 থেকে 24 অব্দি যে কটা স্টোরি লেজার আছে, সেই অঙ্কগুলো এখন তো হাতে ধরে করার দরকার নেই, একটা অঙ্ক না দেখে করবি, একটা অঙ্ক। যেমন কি করবি, ধর তোর যদি মনে হয় একটা ফিফো বাড়িতে করবি না দেখে, একটা লিফো করবি বাড়িতে, একটা ওয়েট করবি বাড়িতে। কি বললাম বুঝতে পারলি তো? হেলসের ওয়ানের অনেকগুলো অঙ্ক আছে, 15 থেকে 24 যে অঙ্কগুলো এসছে, সেই অঙ্কগুলো তুই আগে কোশ্চেন গুলো দেখলি, সব দেখে আছে, দেখে মনে হবে কোন অঙ্কটা পাচ্ছিস না, সেই অঙ্কটা হাজার করা। বুঝতে পারলি তো? কোন অঙ্কটা সেই অঙ্ক হাজার বাড়িতে করবি। আর 15 থেকে 24 মধ্যে একটা যে সোজা অঙ্ক বলছি, ওই সোজা ধরনের অঙ্ক একটা না দেখে কর পাচ্ছিস না। কি বললাম বুঝতে পারলি? এইটা হচ্ছে নিয়ম। আমরা যখন প্র্যাকটিস করার কথা বলি, শুনতে রিভিশন করার নিয়ম জানিস কি? রিভিশন করার নিয়ম, যখন রিভিশন করতে হয় সবচেয়ে বইয়ের যেটা, বা তুই যত অঙ্ক করেছিস তার মধ্যে যেটা সবচেয়ে সোজা অঙ্ক, সেটা করতে হয় আগে। রিভিশন হচ্ছে সোজা অঙ্ক। জানিস রিভিশন কেন সোজা অঙ্ক? রিভিশন ভালো করে বুঝবি, রিভিশনে সবসময় আগে সোজা অঙ্ক করতে হয়। সোজা অঙ্ক খুঁজেই করলি, তাহলে তুই একটা কনফিডেন্স জায়গাটা আসবে, হ্যাঁ মনে পড়ছে, মানে কি, যে ফরম্যাটটা পুরো মাথার মধ্যে ঢুকছে। তারপর বেশ কিছু অঙ্ক দেখার করতে হবে না, দেখ অনেক অঙ্ক, যত অঙ্ক করেছিস মোটামুটি দেখ, অঙ্কগুলো ভালো করে দেখ। তারপরে মনে হলো না, আর একটা অঙ্ক করি, এবার একটু হার্ড লেভেল ফেলি। বুঝতে পারলি? এইভাবে রিভিশনটা করতে হয়। রিভিশন মানে কিন্তু তুই যদি ক্লাসে যদি 50টা অঙ্ক, 50টা অঙ্ক বাড়িতে হাতে ধরে করতে হয় না। রিভিশন মানে কি, 3-4টে অঙ্ক হাতে ধরে করতে হয়, এটা মাথায় রাখতে হবে। আর এই টেস্ট পরীক্ষায় যত সুন্দরভাবে রিভিশন হয়ে যাবে না, তাহলে তুই টেস্টের পর যখন টেস্ট সলভ করবো, তখন আমাকে বোঝাতে হবে, ফটাফট করে আমি ডাইরেক্ট করতে পারি। একটা জায়গায় বুঝতে অসুবিধা হলো, সেই লাইনটা আমি বলে দিই। বুঝতে লিখে ফেললাম। আর টেস্ট পরীক্ষার পর তোকে এটা করলে হবে না যে একটু পাতা উল্টে দেখে নিই তো ফর্মুলা মনে পড়ছে না। টেস্ট পরীক্ষার পর পাতা উল্টানোর জায়গা না। হ্যাঁ, এটা সেইভাবে তোকে মানে, টেস্ট পরীক্ষার পর এক একটা পেপারই তোর ফাইনাল পেপার, এটা তোকে মাথায় রাখ। ওই অনুযায়ী প্রিপারেশন তৈরি করতে হবে। ঠিক আছে তো? আর আরেকটা কথা, এক অঙ্ক বেশি করার সুবিধা কি জানিস? কনফিডেন্স লেভেল বিল্ড হয়, কনফিডেন্স বিল্ড হয়। বুঝলেন না? অনেকে দেখি পরীক্ষার হলে গিয়ে 3 ঘন্টার 15 মিনিটের পেপার পরীক্ষার হলে, যারা ভালো স্টুডেন্ট 2 ঘন্টার মধ্যে হল থেকে বেরিয়ে যাবে। না পেরে না, পুরো পেরে বেরিয়ে যাবে। এই লেভেলে তোকে প্র্যাকটিস লেভেল নিয়ে আসতে হবে, স্পিড, হাতের স্পিড নিয়ে আসতে পারবো, স্পিড, এটাকে স্পিড বলে মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, যেটা বললাম, অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে? 150 ইন্টু পিস সেট বলেছে কত? 3। 150 ইন্টু 3 কত? 450। বোঝা গেল? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কিন্তু বুঝবো অসুবিধা হলে। এবার দেখ, বলছে হেলসে প্রিমিয়াম আর রোয়ান প্রিমিয়াম। দেখ আর কিছুই জানি, হেলসে আর রোয়ান দিয়েছে। এবার দেখ, হেলসে আর রোয়ান, হেলসের ফর্মুলা জানি, হেলসে করতে গেলে, হেলসে বা রোয়ান করতে গেলে কি লাগে? টাইম টেকেন লাগে আর টাইম অ্যালাউড লাগে। তাহলে দেখ তো এখানে কিছু বলেছে টাইম টেকেন, বলছে অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার বলে দিয়েছে না, মানে কাজটা করতে কত ঘন্টা লাগে, কাজটা করতে কত ঘন্টা লাগবে। দেখ বলেছে 48 ঘন্টা, মানে টাইম টেকেন। টাইম টেকেন বলেছে। টাইম অ্যালাউডটা কি বলেছে দেখ, টাইম অ্যালাউডটা ওরা বলেছে স্ট্যান্ডার্ড, ভালো করে বুঝবি কিন্তু, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 3 ইউনিট, মানে 3টে ইউনিট করতে 1 ঘন্টা লাগে। তাহলে তোর অ্যাকচুয়াল আউটপুট কত? 150। তো 150টা করতে কত ঘন্টা লাগে? 50 ঘন্টা। এটা হলো টাইম অ্যালাউড। টাইম অ্যালাউড 50 হয়ে গেল। কিছু বুঝতে পারলি? জাস্ট একটু স্লাইড ঘুরিয়ে দিয়েছি। 2019 সালে দুটো অঙ্ক দিয়েছিল, প্রথম অঙ্কটা বুঝতে পারলি তো? হ্যাঁ, আমি বলছি প্রথম অঙ্ক অনেকেই পারবে না করতে, অনেকে। আমি তো শুধু কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আলোচনা করলাম, এটা তোকে দেখতে হবে অল ওভার, মানে তোর বডির সমস্ত স্টুডেন্টের কথা যদি বলি, সমস্ত স্টুডেন্ট কিন্তু প্রথম অঙ্কটা পারবে না। প্রথম অঙ্কটা কিছু লেভেল স্টুডেন্ট পারবে। সেকেন্ড অঙ্কটা অনেকেই পারবে, কিন্তু সেকেন্ড অঙ্কটা অনেকে পারলে ভালো করে দেখ, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। নর্মাল দিয়েছে, টিএ আর টিডি বলে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। তাহলে তোকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। বললে বুঝতে পারলি তো? তাহলে চ, আরম্ভ কর, একটা লিখতে হবে তোকে। এটাই বললাম, কি বললাম বুঝেছিস তো? লেখ এখানটায়, এখানে লেখ, আমি যেটা বললাম সেটাই হবে। যেটা বললাম বুঝেছিস? আচ্ছা আমি কি বললাম বুঝতে পারিস? দেখ,
সেকেন্ড পয়েন্টটা করব, এটা তো প্রথম অ্যান্সারটা হলো। আচ্ছা প্রথম অ্যান্সারটা কি নাম্বারিং করলে 1 2 তো রাইট ছিল ঠিক। 1 2 2 প্রথমটা 1, হ্যাঁ 1 রোমান 1 রোমান 2 করব, রোমান 2 এ ধর এখানে হয়ে যাবে, রোমান 2 এখানে হয়ে যাবে, তাই রোমান 2 এখানে হয়ে গেল। তো সাপোজ ধর এটা ধর রোমান 3 হয়ে গেল। এটা কিন্তু ওয়ার্কিংস আছে একটা, বুঝিস একটা ওয়ার্কিংস, কেন দেখ ওয়ার্কিংস বলতে তো ওরা তোকে টাইম টেকেন টাইম অ্যালাউ তো বলেনি। তাহলে তুই এখানে ওয়ার্কিংস করবি কি, লিখবি টাইম অ্যালাউ, ওয়ার্কিংস লিখবি কি টাইম অ্যালাউ, কি বললাম বলতে টাইম অ্যালাউ, এটা কি বলেছে টাইম অ্যালাউ, না টাইম অ্যালাউ বলেনি। তাহলে কি বুঝতে পারলি তুই, তুই কি বুঝতে পারলি বল, এখানে বলেছিল না একটা লাইন, কি বলেছিল, বলেছিল যে 1 ঘন্টায় 3টে ইউনিট, মানে কি বলতে পারি 3টে ইউনিট করতে, ভালো করে দেখ এখানে দেখা আছে 3টে ইউনিট করতে, এরকম কিন্তু ঘুরিয়ে দেয়, এরকম কিন্তু ঘুরিয়ে দিতে পারে, 3টে ইউনিট করতে লাগছে 1 ঘন্টা। আচ্ছা টাইম অ্যালাউ মানে ইউনিট না ঘন্টা, ঘন্টা, তাহলে ঘন্টা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা কোন দিকে বলবে, ডান দিকে। ছোটবেলায় পড়িসনি তোরা, যেটা বাংলা মিডিয়ামে পড়েছিস ঐকিক নিয়ম বলতো, আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েছিস তারা বলতো ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড, ঠিক আছে, প্রপোর্শন মেথড। তার মানে তোকে বের করতে হবে ইউনিট বের করবি নাকি ঘন্টা বের করবি, টাইম অ্যালাউ মানে কি ইউনিট না ঘন্টা, ঘন্টা, তাই ঘন্টাটাকে ডান দিকে রাখি। তাহলে 3টে ইউনিট করতে লাগে 1 ঘন্টা, তাহলে কত ইউনিট বলেছে 150। 3টে ইউনিট 1 ঘন্টায় হয়, তাহলে 150 ইউনিট কত ঘন্টায় হবে, 1/3 ইন্টু 150, তাহলে 50 ঘন্টা। বোঝা গেল তো, তাহলে এটাই আর কি এখানে দেখাতে হবে। টাইম অ্যালট কি লিখবো, কি লিখবি এবার লেখ 150 ইউনিট ডিভাইডেড বাই 3, তাহলে কত হবে 50 আওয়ার্স। বোঝা গেল, বোঝা গেল কি আওয়ার্স, বুঝতে পেরেছিস কি বুঝেছিস কি বুঝিস, মেন হচ্ছে বোঝা, তুই কত বুঝেছিস এটা খুব জরুরি, ঠিক আছে, কতটা বুঝতে পারছিস তোরা নিজেরাই দেখ, কতটা বুঝে এটা খুব জরুরি। আমি তো করে দিচ্ছি, আমি তো কোশ্চেন করে যেখানে 50 ঘন্টা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি 50 ঘন্টা কি করে হচ্ছে, লাইনে মানে বুঝবি কিন্তু, মানে এরকম কিন্তু কোশ্চেন ঘোরাতেও পারে, এরকম তো কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাতে কতটা বুঝতে পারলি। তার মানে তুই এটা একটা জিনিস, এটা করে একটা জিনিস বুঝতে পারলি, তো যদি নর্মাল অঙ্ক পরীক্ষায় দেয় হয়তো টাইম এলাও ও তোকে বলে দিল না, বলে তুমি এখান থেকে বের করে নাও, তাই এটা তোকে অ্যালার্ট থাকতে হবে, এটাও তোকে অ্যালার্ট থাকতে হবে। যেমন এই অঙ্কটা দিয়েছিল 1 বছর দিয়েছিল এরকম অঙ্ক, আর এরকম অঙ্ক তো গ্র্যাজুয়েশন এরকমই ভরে ভরে থাকে, গ্র্যাজুয়েশন এরকমই অঙ্ক বলে দেয় যে ধর ও তোকে ডাইরেক্ট টাইম অ্যালার্ট বলে দেবে, ও তোকে ডাইরেক্ট টাইম অ্যালার্ট বলে দেবে না, ও বলে দেবে, ও কেমন বলে জানিস, ও বলবে একটা ইউনিট তৈরি করতে এত ঘন্টা, আমার কথা শোন, এইটাতে এইভাবে দিয়েছে, তোর পরীক্ষায় টেস্ট হয়ে এরকম দিতে পারে, বললো একটা ইউনিট করতে তোমার 10 ঘন্টা লাগে, ঠিক আছে, একটা ইউনিট করতে 10 ঘন্টা লাগে, আর তুই তৈরি করছিস কতগুলো 500টা ইউনিট, তাহলে কত ঘন্টা লাগবে, বোঝা গেল, এরকমও ঘুরিয়ে দিতে পারে। বা ধর ঘন্টার জায়গায় বলে দিল একটা ইউনিট তৈরি করতে তো 16 মিনিট লাগে, ঠিক আছে, আর তুই ধর 100 ইউনিট তৈরি করছিস কত ঘন্টা লাগবে, এরকম ঘুরিয়ে দিতে পারে, কিন্তু কোশ্চেন এরকম ঘোরাতে পারে, তো এইগুলো তোকে অ্যালার্ট থাকতে পারে, স্যার এরকম তো করে যায়নি, এটা তো মাথায় রাখতে হবে, এগুলো ঘুরিয়ে দিতে পারে, এগুলো পারার চেষ্টা করতে হবে। তাহলে টাইম আর 50 ঘন্টা হলো, তাহলে এবার কি লিখবো নিচে, লেখ টাইম সেভ, লেখ টাইম সেভ, বের করার ফর্মুলা কি, টি এ মাইনাস টিটি, হ্যাঁ কি না, টি এ মাইনাস টিটি, টি এ কত 50, টিটি কত বল, টিটি কত বলেছিল 48, বলে দিল আমাকে 2 ঘন্টা। এই অঙ্কটা ঋষি টেস্ট পরীক্ষার জন্য অঙ্কটা দেখে আস, তা তোদের স্কুলে যে স্যার কোশ্চেন করে দেওয়া হলে কোশ্চেন দিয়ে দেবে, দেখে যাস কিন্তু এই অঙ্কটা ভালো। আমার তো মনে হয় না আর কোনো অঙ্ক নর্মাল, মানে হেলথের ওয়ানে যত অঙ্ক আছে নর্মাল অঙ্কের মধ্যে এটা হার্ড, আর তো কিছু নামে হার্ড দেখলাম না, বুঝতে পারলি কি বললাম, এটা দেখে যাস ভালো করে 2 ঘন্টা। বা ধর আমি যেটা একটু মুখে বললাম না, হয়তো সেই কোশ্চেনও দিয়ে দিতে পারে, এরকমও দিয়ে দিতে পারে, যেটা মুখে যেটা বললাম যদি কোনো ওরকমও দিতে পারে, এরকম অঙ্ক পড়ানো আছে ক্লাসে। আচ্ছা কি করবো এবার, আর তো অঙ্কে কিছু নেই, অঙ্কে আর কিছু আছে, অঙ্ক তো এবার ইজি হয়ে গেল, লাইক ওয়েজেস আন্ডার হেলসে প্ল্যান, ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, কি লিখলাম ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, কি লিখলাম ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, লিখলাম তো, কি লিখলাম ফর্মুলা তো বুঝতেই পারছিস, লেখ টাইম ওয়েজেস প্লাস বোনাস, কি লিখবো এখানে টিটি ইন্টু আর প্লাস 50/100 ইন্টু টিএস ইন্টু আর। তো টিটি কত ছিল 48, এর রেট কত করেছিল একটু বলবি, রেট পার আওয়ার, তিনটা 20 রেট দিয়েছে। না না রেট পার আওয়ার বলেছিল, একদম ঠিক 7.5 হবে, 7.5, দেখ এইগুলো কিন্তু ভুল করিস না কিন্তু, প্লাস 50/100 মানে 1/2 ইন্টু টিএস কত
2 ইন্টু রেট পার আওয়ার 7.5। তাহলে কত দেখি 48 ইন্টু 7.5 করলে কত হচ্ছে 360 প্লাস 7.5, তাহলে কত হলো 367.50। বুঝতে পারলি? আর একটা পয়েন্ট কর, বলেছিল কি ওয়েজেস আন্ডার ওয়ান প্ল্যান। পরীক্ষায় গিয়ে সবাই লেবার করে আসবে, লেবারে 14 নাম্বার তুলে নিয়ে আসবে। আমি অনেক অনেক লেবার করেছি, লেবারে 14 নাম্বার তুলতেই হবে। ওয়েজেস আন্ডার ওয়ান প্ল্যান, ঠিক আছে? তো কি লিখবো? টাইম ওয়েজেস প্লাস বোনাস। টিটি ইন্টু আর একটা কথা, টেস্ট পেপার তোরা তো অন্যান্য কোচিংও পড়িস, বাংলা ইংলিশ পড়িস তো অন্যান্য কোচিং, সেই কোচিং তো টেস্ট পেপার কিনতে বলবে। ওরা যেই টেস্ট পেপার কিনতে বলবে সেই টেস্ট পেপারটা কিনবে, ঠিক আছে তো? আমি বিলিপন্ড করাবো, আমার জন্য তো টেস্ট পেপার না কিনলেও চলবে, ঠিক আছে তো? আমি তোকে পেপার দিয়ে দেবো। বুঝলি তো কি বললাম? আমি তোকে পিডিএফ পেপার দিয়ে দেবো। কি বললাম বুঝতে পারলি তো? তো তুই যেই কোচিং এ পড়িস সেই স্যার বললো যে না আমার ইংলিশ গ্রামার পড়ানোর জন্য বা বাংলা গ্রামার পড়ানোর জন্য যে আমার এই টেস্ট পেপারটাই লাগবে। তুই তো দুটো টেস্ট পেপারের জন্য ফালতু বেকার খরচা করে লাভ নেই। কি বললাম বুঝতে পারলি তো? ওই টেস্ট পেপারটাই কিনিস, ওই স্যারের কথা কিনিস, ঠিক আছে তো? আমি তোকে সমস্ত পেজের পিডিএফ দিয়ে দেবো, বুঝতে পারলি? সমস্ত পেজের পিডিএফ দিয়ে দেবো। একটা একটা করে পেজ করাবো, বলবো পরের দিন কালকে এই পেজটা করবো, আজকে এই পিডিএফটা দিয়ে দেবে। বুঝতে পারলি কি বললাম? তো আমার জন্য কোনো পেজ কেনার দরকার নেই। বোনাস কি হবে? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু, তো বল, এটা তো হবে 48 ইন্টু 7.5 প্লাস টিটি কত 48 বাই টিএ 60 ইন্টু 2 ইন্টু 7.5। 48 ইন্টু 7.5 করলে কত হবে 360 প্লাস, ও আচ্ছা টি এই অঙ্কে 50 ছিল না। 48 ডিভাইডেড বাই 50 ইন্টু 2 ইন্টু 7.5 কত হচ্ছে 14.4। তাহলে কত হলো 374.4। টেস্ট পরীক্ষার জন্য কস্ট্যাক্সের এসএকিউ গুলো পড়ছিস তো বাড়িতে? যে কটা এসএকিউ কিছু কর আর না কর, আমি যে যে বলে দিয়েছি ওই কোনটা 15 থেকে 24 এইগুলো এসএকিউ গুলো পড়ে যাস। আমি এসএকিউ এর কোশ্চেন গুলো দিয়েছিলাম তো, এসএকিউ গুলো দিয়েছিলাম তো, তো এসএকিউ গুলো পড়ে যাস। আর যে এমসিকিউ তো আমি পিডিএফ দিয়ে দিয়েছি। কিছু না থাকলে আমার থেকে চেয়ে নিস, এমসিকিউ পিডিএফ দিয়ে দিয়েছি, তাই তো? এমসিকিউ পিডিএফ দিয়ে দিয়েছি, কস্ট্যাক্স দিয়ে দিয়েছি, পুরো অ্যান্সার সমেত দিয়ে দিয়েছি, তাই তো? কস্ট্যাক্স অ্যান্সার দিয়েছি, অ্যাকাউন্টস অ্যান্সার সমেতটা দেওয়া হয়, ওটা দিয়ে দেবো। ওইটাই পড়ে যাস, কিছু না করলে একটা ওইটা পড়ে যাস, তাহলেই হবে। আচ্ছা দেখ হয়ে গেল এটা। এবার দেখ 4 দাগের অঙ্ক, এত হয়ে গেল তো 4 দাগের অঙ্ক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অল্টারনেটিভ আর টু বি নোটেড। যেমন দেখ কালকে থিওরি পড়িয়েছিলাম, আজকে একটু থিওরি গুলো পড়িয়ে দিই, আজকেও থিওরি পড়িয়ে দিই, অসুবিধা নেই। বলছে হোয়াট আর দ্য বেসিস চার্জিং ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস বডি, মানে ইনকাম ফ্রম হাউস বডি চার্জিং সেকশন। তাহলে তোরা বই খোল, তোর নোট খোল, ঠিক আছে? একটু পড়িয়ে দিই, তাহলে কি বলতো পরীক্ষার আগে একটু পড়িয়ে দিলে একটু মনে থাকবে তো। ইংলিশ বই পেজ নাম্বার কত দেখতো, হাউস বডি থিওরি গুলো লেখা আছে। এই পিডিএফ তো আছে, পিডিএফটা হ্যাঁ কত বললি দাদা? হাউস বডি পিডিএফ 108 কত? একটু পড়ে নেবো। না, কত কত? বোঝাই যাবে 153, আচ্ছা। ওটা আমার 153 ইয়ে কথা বলিস না।
যে 8 নম্বর পয়েন্ট লিখলে হবে। 8 নম্বর পয়েন্ট আছে না, দেখ কত নম্বর পেজ এটা, 156 পাতা, 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্টটা বুঝছো এটা। আচ্ছা কোথায় এইটুকু লিখলেই হয়ে 4 নম্বর, এইটুকু লিখলেই 4 নম্বর পেয়ে যাবে। এই 3টে পয়েন্ট লিখলে 4 নম্বর পেয়ে যাবে। ঠিক আছে দেখ, তো এটা পেজ নাম্বার 156। ইংলিশ বইয়ে 156 পাতা, হ্যাঁ 156 পাতা, 8 নম্বর পয়েন্ট, এই 3টে পয়েন্ট লিখলেই হবে, 3টে পয়েন্ট। কি লেখা আছে দেখ, দ্য প্রপার্টি শুড কনসিস্ট অফ এনি বিল্ডিং অর ল্যান্ড অ্যাপার্টেন্ট দেয়ার টু। মানে এই যে হাউস প্রপার্টি যে চার্জিং সেকশন, ওখানে কথা বলা হচ্ছে, এখানে প্রপার্টির কথা বলে, প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টির মধ্যে কি বলে, প্রপার্টি বলতে কি বলে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড শুধু ল্যান্ড না, বা শুধু বিল্ডিং না, কি বলা আছে, প্রপার্টি শুড কনসিস্ট, ঠিক আছে, প্রপার্টির মধ্যে কি থাকা উচিত, এনি বিল্ডিং অর ল্যান্ড, এনি বিল্ডিং অর ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেয়ার, অ্যাপার্টমেন্ট দেয়ার, মানে জমি তৎসব, মানে মানে অট্টালিকা বা বলতে বিল্ডিং তৎসংলগ্ন জমি। যেমন আমরা কি বলেছিলাম, ধর আজকে একটা বাড়ি তৈরি করি, বাড়িটা কি, এটা ধর পুরো জমি, জমির মধ্যে তো বাড়িটা তৈরি হয়, পুরো জমির মধ্যে বাড়ি তৈরি হয়, কিছু ফাঁকা রেখে বাড়ি তৈরি, প্রত্যেকের বাড়ি এই ফাঁকা রেখে জায়গা তৈরি করা, কেননা একটা গলি থাকে যে বাড়িটা ঢুকবে, বা পেছন দিকে যে ড্রেনেজ সিস্টেম থাকে, তার জন্য একটা ফাঁকা রাখা হয়। যেটা বলছে কি, ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেওয়ার, এই কথাটা ইউজ করতে হবে, ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেওয়ার নাম্বার কার্ড, ল্যান্ড অ্যাপার্টমেন্ট দেওয়ার কথাটা ইউজ করতে হবে। যে ইংলিশে লিখবে এগুলো মাথায় রাখবে। তো বলছে কি, দ্য এসএসসি শুড বি দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি, এসএসসি কে বাড়ির মালিক হতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর, দ্য প্রপার্টি, ওই প্রপার্টিটা বিজনেস বা প্রফেশনাল পারপাসে ইউজ করা যাবে না। বলছে প্রপার্টি শুড নট বি ইউজড বাই দ্য ওনার, মানে ব্যবসার মালিক ওই প্রপার্টিটা বিজনেস আর প্রফেশনাল পারপাসে ইউজ করবে না। ঠিক আছে, ক্যারিড অন বাই হিম, দ্য ইনকাম অফ হুইচ ইজ চার্জেবল টু ট্যাক্স। ঠিক আছে, তো এই 3টে পয়েন্ট লিখতে হবে, এর বাইরে কোনো পয়েন্ট না, এই 3টে পয়েন্টই লিখতে হবে, বাইরে কিছু। ঠিক আছে, 3টেই পয়েন্ট লিখতে পারে, কিছু নেই, বুঝতে পারলি, 3টে পয়েন্ট, তাহলে হয়ে গেল কোশ্চেনটা। এবার দেখ কি বলেছিল, এর সঙ্গে আমি কি বলেছিলাম, দেখ তোরা 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 4টে সাল অঙ্ক করেছিলাম আগে, ওখানে 4 নম্বরের কোনো হাউস প্রপার্টি দিয়ে অঙ্ক দিয়েছিল, কোনো অঙ্ক পাইনি, দেখ সব থিওরি দিয়েছিল। কিন্তু দেখ 19 সাল থেকে শুরু হয়েছে, দেখ 19 সাল থেকে 4 নম্বর অঙ্ক দেওয়া শুরু হয়েছে। তাহলে তুই কি বুঝতে পারলি, দেখ ভালো করে, হাউস প্রপার্টি এই থিওরিটার সঙ্গে একটা অঙ্ক অরে চলে এসেছে। আমার কথাটা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি, শুনছিস তো? তুই যে ফাইনাল পরীক্ষা দিতে যাবি এবার, সেখানে দেখবি হাউস প্রপার্টি 4 নম্বরের অঙ্ক থিওরির সঙ্গে একটা অঙ্ক অর দিয়েছে, থিওরির সঙ্গে অঙ্ক অর দিয়েছে, বুঝতে পারলি তো? বুঝতে পারলি, থিওরির সঙ্গে অঙ্ক অর দিয়েছে। দেখ এখানে কি দিয়েছে, অরে কি দিয়েছে, একটা অঙ্ক দিয়েছে, দেখ কি বলেছে, তোকে গ্যাপ বের, গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু, বারবার বলেছি গ্যাপ বের করা, তাহলে কখনোই থিওরি লিখবি না, অঙ্কই করে দিবি। আমার কথাটা বুঝতে পারছিস তো, কি বললাম? তাহলে তুই কি লিখতে পারিস, থিওরি কম্পালসারি ক্যাপিটাল লেন থেকে লিখতে হবে, আর ওই লেবার 1, 4 4 8, 44 এর মধ্যে 38 মধ্যে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো দেখ এখানে শোন, তাহলে কি করে অঙ্কটা করবো, এখানে বাড়িটা কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্যাপ বের করতে বলছে, অফ দ্য হাউস প্রপার্টি সিচুয়েটেড ইন কলকাতা। ঠিক আছে, বাড়িটা কলকাতায় আছে, তাহলে চ গ্যাপ বের কর, রুপিসের একটা দাগ কাটলেই অঙ্কটা হয়ে যাবে। কত দাগের অঙ্ক দেখ এটা, 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক। থিওরি পড়ে যেতে হয় কেন জানিস তো, থিওরি তোকে বাঁচিয়ে রাখে, তার কোনো একটা অঙ্ক তোর কঠিন লাগলো, তুই পাচ্ছিস না, সেক্ষেত্রে তুই থিওরিটা লিখেই, এই জন্য থিওরি পড়ে যাবে। থিওরিটা ব্যাকআপ, থিওরিটাকে বলা হয় ব্যাকআপ। প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু, হ্যাঁ কি না, গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে আমরা কি শিখেছি, বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন কোন ভ্যালু লাগে, গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। তা এখানে বাড়িটা মেট্রো সিটি, দেখ কলকাতা বলে দিয়েছে, তাহলে এখানে নেট কি দিয়ে, নেট দিয়ে দিয়েছে, নেট, নেট থাকে, নেট থাকলে ওটা কোথায় নিতে হবে, গ্রসে নিতে হবে। কি করে হয়, নেট থেকে গ্রস কি করে করতে হয়, 10/9 মাল্টিপ্লাই করতে হয়। কি লিখবো, 1,26,000 ইন্টু 10/9, কত হচ্ছে, 1,40,000। এবার লিখবো কি, ফেয়ার রেন্ট, দেখ কত বলেছে, ফেয়ার রেন্ট বলেছে কত, 1,54,000, লিখেছে ফেয়ার রেন্ট 1,54,000। দুটোর মধ্যে বড় কোনটা, 1,54,000। এবার লিখবো কি, স্ট্যান্ডার্ড রেট, বলেছে কিছু, 1,50,000। তাহলে কি হবে, দুটোর মধ্যে ছোট, ছোট কোনটা, 1,50,000।
এটা কি বলতো স্টেপ 1 কি লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট লেখ কি লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট স্টেপ 1 স্টেপ 2 দিয়ে কি লিখবো বল অ্যানুয়াল রেন্ট অ্যানুয়াল রেন্ট দেখি এখানে না একটা আনরিয়ালাইজড দেখবি ভালো করে খেয়াল করবি আনরিয়ালাইজড আছে কিনা দেখ এদিক শোন প্রত্যেকে শোন দেখ এখানে একটা আনরিয়ালাইজড আছে দেখেছিস তো কত 24,000 টাকা আনরিয়ালাইজড থাকলে মাইনাস হয় আর একটা কথা বলে দিচ্ছি কোন আনরিয়ালাইজড শুনছিস তো যদি প্রিভিয়াস ইয়ারের থাকে তাহলে মাইনাস আমাদের প্রিভিয়াস ইয়ার কত 2300 অন্য দেখ 2300 জায়গায় যদি 22-23 থাকে তাহলে মাইনাস হয় তাহলে এখন বলে স্যার কি করে বুঝবো এটা কোন বছরের সবসময় ধরে নিবে 2300 ঠিক আছে তো কিছু বলেনি মানে 2300 তাহলে কি লিখবি লিখ অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট তাহলে অ্যানুয়াল রেন্ট কত ছিল 15,000 ইন্টু 12 লেখ অ্যানুয়াল রেন্ট লেখ 15,000 ইন্টু 12 আচ্ছা বল কত ছিল রে আনরিলেশন কত বলেছিল মাইনাস হ্যাঁ 24,000 আচ্ছা তাহলে 1,80,000 থেকে 24 বাদ দিলে কত হয় 1,56,000 তাই তো তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা তোরা বুঝে গেলি 1,56,000 তাহলে দেখ অঙ্ক কত সোজা দিয়েছে না সোজা সোজা গ্যাপ খুবই সোজা দেবে তুই বেসিকটা জেনে যা ইজিলি পেরিয়ে যাবি এখানে লিখবো কি স্টেপ 3 লেখ স্টেপ 3 কি লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 হয়ে গেল হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 এবার এর থেকে কি করবো লেস করবো লস কি লিখছি দেখ লস ডিউ টু ভ্যাকেন্সি বলতো কত মাসের ভ্যাকেন্সি ছিল অঙ্কটায় 2 মাস ভ্যাকেন্সি ছিল 2 মাস তাহলে কি করে বের করবো 2 মাস ভ্যাকেন্ট ও তুই তো বুঝতেই পারছিস স্যার 2 মাস ভ্যাকেন্ট মানে 1 মাসে যদি 15,000 টাকা হয় তাহলে 2 মাসে কত 30,000 টাকা কি বুঝেছিস তো তাহলে 1,56,000 থেকে 30 বাদ দিলে কত হয় বল 1,26,000 এটাকে বলে গ্যাপ আচ্ছা তোকে গ্যাপই বের করতে বলেছিল তো গ্রস অ্যানুয়াল ভ্যালু মানে এরকম একটা পরীক্ষায় এবছর ফাইনালে আসছে 4 নম্বর পাবি হ্যাঁ এই আইটেম দেবে এমন কথা না অন্য আইটেম যেমন গ্যাপ বের করতে দেবে আর গ্যাপের মধ্যে কি কঠিন থাকবে গ্যাপের মধ্যে কঠিন থাকতে পারে গ্যাপের মধ্যে কঠিন কি থাকবে এর বাইরে তো কঠিন বলতে কিছুই নেই গ্যাপে কঠিন কি আছে বল গ্যাপ বের মধ্যে কঠিন কি আছে কঠিন তো কিছু নেই গ্যাপে গ্যাপ তো নর্মাল কোনো কঠিন বিন্দু মতো কঠিন থাকবে না গ্যাপ গ্যাপ দেবে কিন্তু পরীক্ষা 4টে নাম্বার শিওর ঠিক আছে তো টেস্টও পেতে পারিস কিন্তু গ্যাপ টেস্টও আসবে গ্যাপ হয়ে গেল এবার বিতে কি দিয়েছিল বল বলেছিল কি হোয়াট ইউ মিন বাই ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস এর শর্ট নোটস ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার কাকে বলে এটা লিখতে হবে তাহলে কি বলেছিলাম লিখতে হবে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার কোন সেকশনে বলা আছে সবার প্রথমে লিখবি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার কাকে বলে লিখবি তারপর কোন কোন পুরো ট্রান্সফারের মধ্যে পড়ে কোন কোন পুরো ট্রান্সফারের মধ্যে পড়ে না দেখ নোটটা লেখা ছিল খোঁজ এই দেখ কি লেখা আছে এখানে লেখা আছে এটা তো এমনি জাস্ট নর্মাল নোট এটা বইয়ের নোট না এমনি নোট জাস্ট বোঝার জন্য ট্রান্সফার অফ ক্যাপিটাল এর মধ্যে কি কি পারে এটা জাস্ট বোঝার জন্য নেও এটা বোঝার নোট এটা বোঝার নোট তুমি পরীক্ষায় লিখতে গেলে তার নোট তো একটু আলাদা হয় বাট এই কটা মনে রাখলো এই পয়েন্টগুলো মনে রাখলেও হবে দেখ 161 কথা ছিল মানে আমরা যে ভিডিও করেছিলাম না ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলতে কি বোঝায় সেখানে এই পয়েন্টগুলো লেখা আছে দেখ এইগুলো ট্রান্সফারের মধ্যে পড়ে এবার তুই যখন আমাদের যে পরীক্ষায় যে নোটটা লিখতে সেই নোটটার নিচে লেখা আছে ওখানে লেখা ছিল যে ট্রান্সফার কাকে বলে এক লাইন কোন কোন ট্রান্সফার মধ্যে পড়ে কোন কোন ট্রান্সফার মধ্যে পড়ে এখানে কি লিখে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট কি বোঝায় সেকশন 2 সাবসেকশন 47 সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে সেল এক্সচেঞ্জ আর রিলিকুইজমেন্ট অফ দ্য অ্যাসেটস তার মানে ক্যাপিটাল ট্রান্সফার বলতে কি বোঝায় সেল বোঝায় এক্সচেঞ্জ বোঝায় আর রিলিকুইজমেন্ট অফ অ্যাসেট তারপর কি বোঝায় এক্সটিংগুইশমেন্ট অফ এনি রাইট দেয়ারিং compulsory acquisition under law conversion of capital asset into stock in trade maturity or redemption of zero coupon bond transfer of immovable property through power of attorney বলে না পিওএ
তারপর হচ্ছে কি এনি ট্রান্সফার হুইচ হ্যাজ এফেক্ট অফ ট্রান্সফারিং অর এনেবলিং, ঠিক আছে, এনজয়মেন্ট অফ এনি ইমুভেবল প্রপার্টি। এই পয়েন্টগুলো তুই অ্যাটলিস্ট লিখলে নাম্বার আছে, কোন কোনগুলো ট্রান্সফারের মধ্যে পড়ে। এবার পরীক্ষায় কি লিখতে হবে, পরীক্ষায় কি লিখতে হবে, পরীক্ষায় ওটা তো জাস্ট একটা ওভারঅল একটা দেখে জিনিসটা কি। এবার পরীক্ষায় কি লিখতে হবে, কত নম্বর পেয়েছিল বলতো? ইয়েস, এই দেখ লেখা আছে, এই যে মিনিং অফ ট্রান্সফার অফ ক্যাপিটাল, দেখিস তো ক্যাপিটাল 3 নম্বর পয়েন্টে লেখা আছে সেকশন 247, তা কি লিখেছে? ট্রান্সফার ইন রিলেশন টু এ ক্যাপিটাল ইনক্লুডস, ওই একই পয়েন্ট, এইগুলো লিখলেই হবে, এই 7টা পয়েন্ট একই পয়েন্ট লেখা যায়, একই বুঝলেন, কোন কোনগুলো ট্রান্সফারের মধ্যে পড়ে। আর দেখ কোন কোনগুলো ট্রান্সফারের মধ্যে পড়ে নিচে লেখা আছে, ঠিক আছে? তাহলে তুই যদি বারবার আমি একটা কথা বলছি, ক্যাপিটাল অ্যাসেটের যে শর্ট নোট দেয়, কোন কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট, কোন কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট, দুটোই করবি, ধর বুঝলি, দুটোই করবি, যাই দিন কোশ্চেন দিয়ে লিখিয়ে দিতে পারবি। এবার ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, কোনগুলো ট্রান্সফার, কোন ট্রান্সফার দুটোই করবি, সুবিধা আছে আর কি। দেখা গেল তো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার ছিল না, তোকে বললো কি, বললো এমন 4খানা অ্যাসেট নাম বলো যেগুলো ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার না, এমন 4টে অ্যাসেট নাম বলো যেগুলো ক্যাপিটাল ট্রান্সফার করতে পারে, এরকম কোশ্চেন থাকতে পারে, যেগুলো তোকে মাথায় রাখতে হবে। এই দেখ কি লিখেছে এরপরের কোশ্চেনটা, দেখ যেটা আমি বলছিলাম, পরে কি দিয়েছিল, বলছে গিভ টু এক্সাম্পল অফ অ্যাসেটস, বলছে এরকম দুটো অ্যাসেটের নাম লেখো যেগুলো পার্সোনাল পারপাসে ইউজ হয়, পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কাজে ইউজ হয়, দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট। অর্নামেন্টস, অর্নামেন্ট প্রথম পয়েন্ট বলে দিলাম, অর্নামেন্ট, অর্নামেন্টস হচ্ছে এমন একটা জিনিস, অর্নামেন্টস কি পার্সোনাল তো, আজকে সোনার গহনা যেটা অলংকার বলা হয়, ঠিক আছে তো, যে এটা তো সোনার হার, এটা তো অর্নামেন্ট, জুয়েলারির মধ্যে পড়ে, এটা তো পার্সোনাল। কিন্তু পার্সোনাল জিনিস তো ক্যাপিটাল অ্যাসেট হয় না, কিন্তু সোনা হচ্ছে এমন একটা জিনিস, গোল্ড, এটাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলে, ওই তো ওখানে লেখা আছে দুটো, ওখানে আরো 2-3টে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট লেখা ছিল, আমি একটা পয়েন্ট বলে দিলাম। আচ্ছা এখানে একটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলেছিল, দেখ দেখ যদি কোনো স্টুডেন্ট, বুদ্ধিমান স্টুডেন্ট থাকে, এই ক্যাপিটাল কানেকশন কোন থিওরিটা লিখবে? আমার তো মনে হয় না বিগ থিওরি লেখার দরকার আছে, ও বির আরেকটা লিখবে, কেন আরেকটা লিখবে? দেখ ফুল মার্কস, দেখ কোনো লিখতে হবে না, কম সময় লাগবে, এখানে শুধু দুটো অ্যাসেটের নাম লিখে 2 নম্বর দিয়ে দেবে, দুটো অ্যাসেটের নাম লিখলে 2 নম্বর, ঠিক আছে? আর যে স্টুডেন্ট যদি আরো একটু ভালো হয় না, ও অ্যানালাইসিস করে দেবে, যে বলতে মানে এর মানে লিখবে যে আমরা জানি যে পার্সোনাল এফেক্ট হলে না, পার্সোনাল এফেক্ট, ঠিক আছে, পার্সোনাল এফেক্ট কে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু পার্সোনাল এফেক্ট ইনকাম ট্যাক্স আইনে ওটাকে ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য করা হয়, সেইগুলো হলে, তাহলে এইভাবে সুন্দর করে লিখতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। তো যে ইন দ্য অ্যাবাভ কেস, বলছে when the assets will be treated as long term and when, ও বলছে এইগুলো কখন লং টার্ম আর কখন শর্ট টার্ম হয়। তুই অর্নামেন্টস এর মেয়াদ কত ছিল? 3 বছর। তুই বলবি 3 বছরের, 3 বছরের কম সময় যদি আমি হোল্ড করে রাখি তখন তাকে বলে শর্ট টার্ম, আর 3 বছর বেশি হোল্ড করলে তখন তাকে বলে লং টার্ম। পড়তে হলে না পড়ে লিখে দিলি কোশ্চেন, না পড়ে লেখা যায় না। আমার কথাটা বুঝতে পারলি তো? কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার, বুঝেছিস কি বুঝিস নি বল? আমি বারবার বলছি সব সময় কিরকম কোশ্চেন লিখবি, এই কোশ্চেন তোকে মুখস্থ করতে হবে না, নিজের মন দিয়ে লিখতে পারবি, বানাতে পারবি, কিন্তু এই কোশ্চেনটা তোকে তো মুখস্থ করতে হচ্ছে পয়েন্টগুলো, পড়ে তো অবশ্যই যাবি, কিন্তু পরীক্ষা হলে চুজ করবি এটা, নাম্বার পাবি। আচ্ছা দেখ তারপর কি বলেছে, বলছে ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্ক দিয়ে দেখছো, ইনকাম ফ্রম আদার সোর্সের অঙ্কটা, বলছে কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রীমতী অপর্ণা মন্ডল।
লিখি এখান থেকেই বলেছে একটা পয়েন্ট। প্রথমে বলছে রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড, এটা কিন্তু আদার্স সোর্সে আসে। রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড 20,000। নেক্সট ফ্যামিলি পেনশন রুল মনে আছে নিশ্চয়ই, ফ্যামিলি পেনশন কত টাকা ছিল ফ্যামিলি পেনশন? 5,000 টাকা করে পার মান্থ ছিল না? 5,000 ইন্টু 12, 60,000 টাকা কিনারে লিখবি। এর থেকে মাইনাস কর এক্সেমশন। এক্সেমশন আমরা আন্ডারলাইন করলাম, পরে লিখলাম কি বলতো, 1/3 অফ 60,000, ঠিক আছে, অর 15,000 হুইচ এভার ইজ লোয়ার। তাহলে কত? 60,000 1/3, 20,000 আর 15,000, ছোট কোনটা? 15,000। 60 থেকে 15 বাদ দিলে কত হলো? 45। নেক্সট ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 20,000 টাকা লেখ। কত টাকা ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি? কত বলছি? 20,000 টাকা। তাহলে রিসিভ ফ্রম লটারি গ্রস অ্যামাউন্ট আছে, টিডিএস কেটেছে কত? 5,453। টিডিএস কাটার পর হাতে পেয়েছিস 34,550। তাহলে টিডিএস যোগ করে দে, তাহলে তো গ্রস বেরিয়ে যাবে। কত হচ্ছে বল? 34 আর 5 39, 39 মানে 40 হয়ে যাবে। 40 20 60, 60 আর 20 80, 80 আর 40 1,20,000, 1,25,000, তাই তো? হয়ে গেল answer। এটাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট লাস্ট হাউস প্রপার্টি বাকি আছে, এটা হলে শেষ হয়ে যাচ্ছে। বলছে কি, সেই সৌভিক ঘোষ ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। সৌভিক ঘোষ কলকাতায় 2টো বাড়ির মালিক। ইনফরমেশন রিলেটিং টু হাউসেস ফর দ্য প্রিভিয়াস ইয়ার বলে দিয়ে 2টো বাড়ি, এটা প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়িটা লেট আউট আর দ্বিতীয় বাড়িটা সেলফ অকুপাইড। চ দাগ কাট। লিখবো কি ফার্স্ট হাউস, লে ব্যাকেটে লিখবো কি লেট আউট। ফার্স্ট হাউস ব্যাকেটে লিখবো লেট আউট। ঠিক আছে, তো প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত ছিল? ওরা তোকে নেট বলে দিয়েছে, নেট বলেছে কত? নেট নেট বলেছে তোকে 4.5 লাখ টাকা। নেট বলে দিয়েছে কত? 4.5 লাখ টাকা। নেট বলেছে কত? 4.5 লাখ টাকা। গ্রসে কনভার্ট করতে হবে। তাহলে কি করব? গ্রসে কি করে কনভার্ট হবে? 4.5 লাখ ইন্টু 10/9, 5 লাখ টাকা হচ্ছে কিন্তু। প্রথম করে লিখবো 5 লাখ টাকা। তার নিচে লিখবো কি ফেয়ার রেন্ট। কত বলেছে? 4,20,000, 420। তো দুটোর মধ্যে বড় কোনটা? 5 লাখ টাকা। এবার নিচে লিখবো কি স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে? 4,30,000। তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা? 4,30,000। সেকেন্ড ঘরে লিখবো 4,30,000।
ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলা স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। লেখ রিজনেবল এক্সপেক্টেড রেট। যেটা বেরোলো তাকে বলা হয় রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার লিখবো স্টেপ 2, কি লিখবো? অ্যানুয়াল রেট। স্টেপ 2 দিয়ে কি লিখবো বল? অ্যানুয়াল রেট। তো অ্যানুয়াল রেট কত বলেছে বল? অ্যানুয়াল রেট 4,80,000, লিখে দে 4,80,000 অ্যানুয়াল রেট। দুটোর মধ্যে বড় কোনটা? 4,80,000। স্টেপ 3 দিয়ে লেখ হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। ঠিক আছে, তো কি লিখলাম? হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2 কি লিখলাম? তা বড় কোনটাতে লিখলাম? তো বড় দিয়ে লিখলাম। এবার এর থেকে কি করবো? লেস। এই যে আমি যে ফরম্যাট দেখি হাউস পার্টি কিভাবে লিখছি, একদম এরকমই লিখবি। লেখাটা কাটাছেড়া করবি না, লেখাটা ভালো করে পড়বি। মানে বাড়িতে লিখে, বাড়িতে অঙ্ক না করলেও না একটা অঙ্ক মানে এই ফরম্যাটটা না দেখে লেখা প্র্যাকটিস কর। না দেখে লেখা প্র্যাকটিস, এই ফরম্যাটটা মেনটেন কর। ফরম্যাটটি জানা থাকলে অঙ্ক হয়ে যাবে, অঙ্ক নেমে যাবে, অঙ্ক কোনো ব্যাপার না। অঙ্ক দিয়ে একটা অঙ্ক বাড়িতে করলে হয়ে যাবে, কিন্তু ফরম্যাটটা তুই ভালো করে জেনে রাখ। ফরম্যাটটাই মেন। লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ভ্যাকেন্ট ছিল রে? হ্যাঁ, 1 মাস। তাহলে আমার অ্যানুয়াল রেন্ট ছিল 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা ক মাসের ভাড়া? 12 মাসে। তাহলে 1 মাসে কত? 40,000। তাহলে 4,80,000 থেকে 40 বাদ দিলে কত হলো? 4,40,000। এটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। লিখবো লেস municipal tax or any other tax paid by the owner। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স কত পাবে? দেখ 40,000 টাকা মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে প্রথম বাড়ি, যার মধ্যে আউট অফ উইচ 16,000 ওয়াজ পেড বাই টেনেন্ট। মানে ভাড়াটিয়া দিয়েছে 16,000 টাকা, ভাড়াটিয়া দিলে সেটা আসে না। 40-এর মধ্যে 16 যদি ভাড়াটিয়া দেয়, তাহলে 24,000 টাকা দিয়ে মালিক, তাহলে 24,000 টাকাটা আসবে। ঠিক আছে, তো এখানে কত আসবে? 24,000 টাকা। 4,40,000 থেকে 24 বাদ দিলে কত হয়? 4,16,000 হয়। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। লেখ লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। এ বি, এতে লিখবো কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন। থার্টি পার্সেন্ট কার উপর? 4,16,000 উপর 30% কর। 1,24,800। আর লিখবো কি? ইন্টারেস্ট অন লোন। দেখতো কত ছিল ইন্টারেস্ট অন লোন? 52,000 টাকা। দেখিস তো তুই বাড়ি করার জন্য লোন নিয়েছিলি, ইন্টারেস্ট দিতে হবে কত? লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে 52,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছিস কেন? লোনটা কেন নিয়েছিলি? কনস্ট্রাকশন করার জন্য। তো কনস্ট্রাকশন করার জন্য লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? ম্যাক্সিমাম নো লিমিট। তাহলে পুরো 52,000 টাকা বসিয়ে ইন্টারেস্ট অন লোন।
কত হচ্ছে 1,76,800 বাদ দিয়ে বাইরে বসে 4,16,000 মাইনাস 1,76,800 কত হচ্ছে 2,39,000 39,200 ঠিক আছে 2,39,200 ঠিক আছে হয়ে গেল প্রথম বাড়িটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সেকেন্ড বাড়ি চলে আয় হাউস টু কি লিখবো এখানে সেলফ অকুপাইড 239 বললাম না সেলফ অকুপাইড কি লিখবো শুরু হবে নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে নেট অ্যানুয়াল ভ্যালু কি লিখবো সেকেন্ড ঘরে লিখবো নীল লেস লিখবো ডিডাকশন আন্ডার সেকশন 24 একটাই রিয়াকশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোন আন্ডার সেকশন 24 সাবসেকশন বি কত ছিল ইন্টারন্যাশনাল লোন দেখ সেকেন্ড বাড়িতে ইন্টারন্যাশনাল লোন ছিল দেখ কত সেকেন্ড বাড়িতে ইন্টারন্যাশনাল লোন ছিল কত 36,000 টাকা লোন নিয়েছিস কেন রিপেয়ারের জন্য লোন নিয়েছিস রিপেয়ার মনে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা পাওয়া যায় 30,000 টাকা দেখ 36টা কেটে 30,000 টাকা কত হলো এটা মাইনাস 30,000 শেষ হোক 2,09,000 যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লিখবে $2,09,200 ঠিক আছে এটা হয়ে গেল তো লাস্ট অঙ্ক পরে আর একটা হাউস প্রপার্টি দেয় দেখিস হাউস প্রপার্টি একটা বড় অঙ্কের সাথে একটা বড় দশমের অঙ্ক তার সঙ্গে আরেকটা অর্থ দেয় ওটা 10 থাকবে না ধর ওটা মিলিয়ে থাকবে ধর 6 নম্বরের অঙ্ক 4 নম্বর থিওরি 7 নম্বরের অঙ্ক 3 নম্বর থিওরি এরকম থাকবে দেখ এতে কি বলেছে এতে বলেছে দেখ কি বলেছে মেনশন ও এখানে পুরোটাই থিওরি দিয়েছে বলছে মেনশন দ্য কন্ডিশন ফর ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স বলবি কিন্তু অ্যান্সারটা জানতে চাইছি এটা এসিকিউ তো করেছিলাম জিজ্ঞাসা করছি বলবি কিন্তু ভুল হোক বলার চেষ্টা কর কথাটা মনে আছে বলছে মেনশন দ্য কন্ডিশন ফর ডিডাকশন অফ মিউনিসিপাল ট্যাক্স ওয়াইল ক্যালকুলেটিং নেট অ্যানুয়াল ভ্যালু অফ আ লেট আউট হাউস আন্ডার দ্য হেড অফ ইনকাম অফ হাউস প্রপার্টি তো ইনকাম অফ হাউস প্রপার্টি থেকে মনে পড়ে তো ওই যে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপাল ট্যাক্স বাদ দিতাম না বাদ দিয়ে নেট অ্যানুয়াল ভ্যালু এইমাত্র তো করলাম না তো মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার বেশ কিছু কন্ডিশন ছিল এই কন্ডিশন গুলো যদি মানো তাহলে মিউনিসিপাল ট্যাক্স মাইনাস করতে পারো এই দেখ এখানে দেখাচ্ছি এই দেখ এখানে ছিল না কি ছিল এই দেখ এটা ছিল না গ্রস অ্যানুয়াল ভ্যালু তার থেকে আমরা মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়েছিলাম না বাদ দিয়ে কি বলো নেট অ্যানুয়াল ভ্যালু বলছে গ্রস অ্যানুয়াল ভ্যালু তো মিউনিসিপাল ট্যাক্সে বাদ দিয়ে নেট অ্যানুয়াল ভ্যালু হয় এই মিউনিসিপাল ট্যাক্স তখনই বাদ দেবো কিছু কন্ডিশন আছে রুল আছে এই রুলগুলো যদি মানো তাহলে তুমি মিউনিসিপাল ট্যাক্স এখানে লেস করতে পারো সেই কন্ডিশন মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার সত্য বলেছিলাম কন্ডিশন মনে আছে প্রিভিয়াস ইয়ার পে করতে হবে মনে হয় একটা হচ্ছে কি বললি প্রিভিয়াস ইয়ার পে করতে অর্থাৎ আমি একটু ভালো করে যদি বলি মিউনিসিপাল ট্যাক্স তুমি প্রিভিয়াস ইয়ারে যত টাকা পে করো তত টাকাই ছাড় এটা একটা বৈশিষ্ট্য কন্ডিশন আর একটা মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিককেই দিতে হবে দুটো হয়ে গেল তাই না মিউনিসিপাল ট্যাক্স দুটো পয়েন্ট বললে এনাফ 2 নম্বরের জন্য এনাফ দুটো পয়েন্ট একদম এনাফ এর বইতে এটাই লেখা আছে ঠিক আছে বা তুই বলতে না স্যার মিউনিসিপাল ট্যাক্স এটাও তো হতে পারে মিউনিসিপাল ট্যাক্স সবসময় নেট মিউনিসিপাল চার্জ হয় এটাও তুই বলতে পারিস বোঝা গেল অ্যান্সারটা সেকেন্ড কোশ্চেন কি হবে স্টেট দ্য ডিডাকশন अवेलेबल আন্ডার 24 সাবসেকশন বি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু ফ্রম ওয়ান সেলফ অকুপেশনাল হাউস ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট মানি বড় ওই 24 বি রুলসে যাচ্ছে রুলস সুন্দর করে লেখা আছে 24 বি ঠিক আছে ইন্টারন্যাশনাল লোনের রুলটা লিখতে হবে ঠিক আছে ইন্টারন্যাশনাল লোনের রুলটা লিখতে হবে যেমন তুই অনেক কিছু তো আছে অনেক কিছু ছিল 24 বি আগের দিন লিখালাম 24 বি ওখানে কি লিখেছিল আগের দিন মনে পারে ওই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ছাড়া আর এখানে তো কিছু বলেছে কোনটা ছাড়া তাহলে এখানে কি দেখ আমি মুখে বলে দিচ্ছি কি হতে পারে
যে তুই এখানে কি বলতে পারিস যে না দেখ আমি এক একটা করে পয়েন্ট নিজের মতন লিখতে পারিস যে তুই বলতে পারিস যে ইন্টারন্যাশনাল লোন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্টের 24 সাবসেকশন বিতে উল্লেখ আছে। ঠিক আছে, এখানে কি কি কন্ডিশন তুই বলতে পারিস যে ইন্টারন্যাশনাল লোন যদি তুমি রিপেয়ার পারপাসে লোন না রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যাবে 30,000 টাকা, একটা পয়েন্ট বলে দিবি। যদি কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়, কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হলে সেটা লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, কিন্তু সেলফ হোমের বাড়ির ক্ষেত্রে কত টাকা 2 লাখ টাকাতে দেখ এক একটা পয়েন্ট বেরিয়ে আসে, এক একটা করে পয়েন্ট বেরিয়ে আসে। আর বোঝা গেল তো? 3 নম্বর পয়েন্ট বলছি বলছি বলে দিলাম তো, রিপেয়ার বলে দিলাম। 3 পয়েন্ট বলছি আগের দিন বলেছিল যে ওই কনস্ট্রাকশন যে প্রি কনস্ট্রাকশনের কনসেপ্টটা নিতে হবে। আর আজকে তো কিছু বলিস না, আজকে নিয়ে কি বলবি, একটা কথা বলবি যে আমরা যদি লোন 1499 বা তার পরে নিই, কি বললাম ডেটটা মাথায় রাখবি, ডেটটা কি বললাম 1499 বা তার পরে নিই এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে যদি বাড়িটা কমপ্লিট করি, তাহলে ঠিক আছে কি বললাম, তাহলে আবার বলছি আমি যে লোনটা 1499 বা তারপরে নিয়ে এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে, তাহলে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে। লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, নো লিমিট। এই কথাগুলো লেখা যায়, এছাড়া আগের দিন যে এক্সট্রা 2-3টা পয়েন্ট লিখে দিয়েছিলাম ওইগুলোই লিখে দিবি, ঠিক আছে তো? এটা হচ্ছে রুল, রুলটা তোকে মাথায় রাখতে হবে। রুলটা পড়ে যেতে পারিস, রুলটা কেন পড়ে যেতে পারিস, আমি তো অঙ্ক করবো 10 নম্বরে, বড় অঙ্ক করবো, ছোট অঙ্ক করবো না, অনেকটা করবো, তাহলে থিওরি পড়ার দরকার নেই। আরে ভাই তুই এটা পড়ে গেলে সুবিধাটা কোথায় আছে, এসিকিউ সুবিধা পেয়ে গেলি। তোর এই কোশ্চেনটা তোর এসিকিউতে দিয়ে দিল, কথাটা বুঝতে পারলি তো? এসিকিউর অ্যাডভান্টেজ পেয়ে যাবি, এই যে এখানে থিওরি যে লং কোশ্চেন গুলো পড়ে যা, এসিকিউর অ্যাডভান্টেজ পেয়ে যাবি। এখানে এই কোশ্চেনটাকে এসিকিউ আসতে পারে, মিউনিসিপাল ট্যাক্স মানে ডিডাকশন করার পারমিশন এসিকিউ তো ছিল না, ছিল তো, তাহলে এসিকিউর বেনিফিট পেয়ে যাবি। এই অনুযায়ী তুই ভাববি না যে না আমি বড় অঙ্ক করবো, আমি থিওরি লিখবো না, থিওরি গুলো পড়বো না, থিওরি গুলো অ্যাটলিস্ট নলেজ নিয়ে যাবি, পরীক্ষায় লিখতে পারিস, এটা মাথায় রাখবি। 3 নম্বর পয়েন্ট কি বলেছিল বল, বলছে মেনশন এনি টু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দ্যাট আর নট চার্জেবল, ঠিক আছে, আন্ডার দ্য হেড অফ ইনকাম হাউস প্রপার্টি। বলছে গৃহ সমিতি থেকে প্রাপ্ত যে কোনো দুটি আয় উল্লেখ যেটা খাতে কর্জনীয়, আমি কথা বলে খামার বাড়ি থেকে পলিটিক্যাল পার্টি, তাই তো পলিটিক্যাল পার্টি কিছু বলেছিলাম, কত রকম বলেছিলাম, সেলফ অকুপাইড বিজনেস প্রফেশন, ঠিক আছে তো? তাই এইগুলো পয়েন্ট পড়ে রাখ, দেখ তুই পড়ে রাখলি, দেখ কালকে একবার পড়েছিলাম 6-7টা পয়েন্ট মনে আছে, যদি নাও পড়ে যেতে পারে তো লিখিয়ে দিতে পারো, মনে থাকলে লিখিয়ে দেবো, তাহলে বুঝতে পারলি তো? তো দেখ পেজ শেষ হয়ে গেল, 19 শেষ হয়ে গেল, আমাদের বাকি আছে কোনটা 22, 23, 24 ইয়ার বাকি আছে।